Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। চ্যালেঞ্জিং কন্ডিশন হলেও ভুটানের তুলনায় বাংলাদেশকে এগিয়ে রেখেছেন কোচ। নতুন পুরনো খেলোয়াড়দের মিশেলে ভালো ফলাফলের প্রত্যয়। মিডফিল্ডার সোহেল রানা জানান, তরুণদের সাফ জয় দেশের ফুটবলের জন্য গৌরবের। ভুটানের বিপক্ষে জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান। অনূর্ধ্ব ২০ দলের দেশে ফেরার একদিন পরই ভুটানের উদ্দেশ্যে প্রীতি ম্যাচ খেলতে রওনা দিল জামাল তোপরা। র্যাঙ্কিংয়ে ভুটান বাংলাদেশের থেকে ২ ধাপ এগিয়ে থাকলেও দল নিয়ে আশাবাদী কোচ। সফরে ৬টি আলাদা ট্রেনিং সেশন করবে লাল সবুজের প্রতিনিধিরা। ভুটান নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ, তবে আমি মনে করি বাংলাদেশ ভুটানের চেয়ে ভালো দল। আমরা কিছুটা উচ্চতা সমস্যা কিংবা ঠান্ডা কন্ডিশনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, তবে জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের প্রাথমিক লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি করা। দল হিসেবে গেল কয়েক বছর ধরে ধারাবাহিক বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে দ্রুত নিজেদের ফিট করতে পারলে ভালো ফলাফল আসবে বলেছেন মিডফিল্ডার সোহেল রানা। আমরা অলরেডি অনেক বছর ধরে একসাথে খেলতেছি, সো আমরা মনে করি যে টিমটা আমরা লাস্ট ফিউ ইয়ার আমরা খুব ভালো করতেছি। বাট আমরা হঠাৎ করে যেহেতু আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ, সো আমরা চাবো যে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্টলি নিতে চাবো, কারণ এটা হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে অনেক ম্যাটার করবে। সো আমরা চাবো যে এই ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিংয়ে একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি। জেতার ব্যাপারে দারুণ আশাবাদী কোচ। নতুনদের জন্য দারুণ সুযোগ সিনিয়রদের দলে নিজেদের পরখ করার। জাতীয় দলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তরুণরা। চন্দন আগে খেলেছে, রাহুলও দুটো ক্যাম্প করেছে, তপু ও মিরাজরা প্রথমবার দলে এসেছে। অনূর্ধ্ব ২০ দলে তারা কঠিন পরিশ্রম করেছে। আমরা ওদের ভালো করার ব্যাপারে আশাবাদী। বাংলাদেশের তরুণরা সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এ ধরনের ফলাফল দেশের ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের নতুনদের পূর্ণ সহায়তা করতে চান এই মিডফিল্ডার। আমাদের জুনিয়র যারা আন্ডার 20 ওরা খুব ভালো রেজাল্ট করছে, আমরা ওদেরকে কংগ্রাচুলেশন দিই, কারণ একটা দেশের ফুটবলের জন্য এরকম রেজাল্ট খুবই দরকার, ইম্পর্টেন্ট। যেটা ওরা নিয়ে আসতে পেরেছে, আমি মনে করি এটা আমাদের ফুটবলের জন্য খুব ভালো, ইন ফিউচারের জন্য ভালো হবে। কারণ আপনি দেখবেন এখন নতুন প্লেয়ার যারা আসছে তারা দেখবেন দেশকে আরও লং টাইম সার্ভিস দিতে পারবে, একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবে। আগামী ৫ ও ৮ই সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। স্বপ্নটা তো অবশ্যই জয়ের, এবং সাফ আন্ডার 20 যখন জিতলো, বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায়। জাতীয় দল ভুটানের বিপক্ষে যে দুটো প্রীতি ম্যাচ আছে নিঃসন্দেহে জিততে চায়। নিঃসন্দেহে জেতা উচিত, যেহেতু বয়সভিত্তিক দলে এত বড় একটা ট্রফি প্রথমবারের মতো তারা পেয়েছে, এবং বাংলাদেশের উচিত নয় সেই জয়ের ধারাটা ধরে রাখা। এবং সেই দল থেকেও জাতীয় দলে যারা ডাক পেয়েছেন তাদের জন্য একটা দারুণ সম্ভাবনা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই জাহিদ হাসান এমিলিকে, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ। প্রায়শই তো দেখা হয় আপনার সঙ্গে, এবং জয়ের গল্প আমরা যেটা বলছিলাম বা যেটা করছিলাম সাফ আন্ডার 20, তো অভিনন্দন বার্তা থাকছে তাদের জন্য, এবং আরও একটা শুরু হচ্ছে জাতীয় দল, তারা গেল আজকে। এই দুটো ম্যাচ নিয়ে কি ভাবনা? নিশ্চয়ই এগিয়ে থাকবে বাংলাদেশ। ডেফিনেটলি আপনি যদি রিসেন্টলি পারফরমেন্স আপনি আপগ্রেড করেন, সেখানে আমি বলবো যে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে। বাট যে কন্ডিশনে খেলা হচ্ছে, কন্ডিশনটা আমাদের জন্য একটু ডিফারেন্ট। কারণ ভুটানে 2017-16 সালে আমরাও খেলেছি, সেখানে কিন্তু ভুটানের সাথে হেরে গিয়েছিলাম 3-1, বিকজ ভুটান অনেক উপরে খেলা হয়, মাঠটা হলো অ্যাস্ট্রোটাফ মাঠ। এই কন্ডিশনটা আসলে বাংলাদেশ মানিয়ে নেওয়াটা হলো সব থেকে চ্যালেঞ্জিং। সেটা যদি তারা করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের স্ট্রেংথের দিক থেকে তো অবশ্যই এগিয়ে রয়েছে, এবং আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিং বলেন বা অন্যান্য সব জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে। বাট যেটা হচ্ছে কন্ডিশনটা বাংলাদেশ অ্যাডাপ্ট করতে হবে ভেরি সুন, যেহেতু একটু আগেই গিয়েছে। 5 তারিখে যেহেতু ম্যাচ, আপনি জানেন আজকে তারা ট্রাভেল করেছে, 4-5 দিন সময় পাবে। এই সময়টা তাদের মেইন চ্যালেঞ্জিং থাকবে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। এমিলি ভাই, দলের কোন কোন জায়গায় আরও বেশি উন্নতি করার দরকার রয়েছে, বা কোন কোন জায়গায় কোচ বা প্লেয়াররা একটু বেশি জোর দিয়ে খেলতে পারবেন? দেখেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ লাস্ট বাংলাদেশ খেলেছিল লেবাননের সাথে, তারপরে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আর খেলেনি বাংলাদেশ। এই ফিফা উইন্ডোতে আবার তারা ম্যাচ খেলতে যাচ্ছে, একটা লম্বা টাইমের পরে কিন্তু খেলতে যাচ্ছে, এবং লিগের পরেও কিন্তু প্লেয়ার্সরা আসলে একটা বড় একটা গ্যাপের ভিতরে ছিল, কিন্তু অনেকদিন ট্রেনিং সেশনে ছিল না। অনলি 6 দিন 7 দিন আপনার ক্যাম্প হয়েছে, সেখান থেকে বাংলাদেশ দল কিন্তু 2টা ফিফা ফ্রেন্ডলি খেলতে যাচ্ছে। মেন চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমি বলবো যে বাংলাদেশ দলের সব কিছুই ঠিক আছে, যেটা হয় যে এই দলটাতে সব থেকে বড় প্রবলেমের জায়গাগুলো স্কোরিং
স্কোরিংয়ের জায়গাটা, মানে গোল করার আসলে ওই জায়গাটাতে তেমন কোনো ভালো প্লেয়ার নেই, যার কারণে কিন্তু কোচ দেখবেন এখানে কিন্তু এই দলটাতে তেমন কোনো মানে নাম্বার 9 ছাড়াই তাকে খেলতে হয়, কারণ যে 3জন প্লেয়ার সামনে খেলে রাকিব, ফাহিম এবং মুরসালিন, তারা কিন্তু আসলে কেউ স্ট্রাইকার না। সুতরাং ওই স্ট্রাইকিং জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অ্যাডাপ্টের একটা বড় পরিবর্তনের দিক আমরা হয়তো দেখতে পারবো এই ধরনের ম্যাচগুলিতে, কারণ ভুটান যেটা হয় যে ভুটান যেটা করবে, ভুটানের সাথে আমাদের অনেক সুযোগ পাবো, ডেফিনেটলি অনেক সুযোগ পাবো। তো সেই সুযোগগুলি যদি আমরা কাজে লাগাতে পারি এবং যে 3 জনের কথা বললাম স্পেশালি ফ্রন্ট লাইনে, তারা যদি আসলে তাদের স্কোরিংয়ের জায়গাটা অ্যাডাপ্ট করতে পারে এই ম্যাচটাতে, আমার কাছে মনে হয় যে এই নাম্বার 9-এর যে সমস্যাটা সেইটা হয়তো আমরা দূর করতে পারি। বাট আপনার যেটা হয় যে লং টার্মের জন্য আপনাকে অবশ্যই স্ট্রাইকার লাগবে, এবং আপনি জানেন যে এই দলে কিন্তু নতুন কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে স্ট্রাইকার পজিশনটাতে, এইটা খুবই ভালো সাইন। বাট তাদেরকে সুযোগ দিতে হবে এবং আমি মনে করি যে তাদেরকে নিয়ে লং টার্ম একটা প্ল্যান করতে হবে। বাট ওভারঅল আমি যদি বলি যে এই টিমটাতে মেইন, আপনি যেটা বলেছেন যে মেইন দুর্বলতার জায়গা হলো যে গোল করার যে জায়গাটা, স্কোরিংয়ের মানে পিওর স্কোরার নাই আসলে এই দলটাতে। নতুনদের কথা বলছিলেন, শাকিল, রাহুল, চন্দন, মিরাজুল দুর্দান্ত খেলেছে, তো এই 4 জনের নাম তো এসছে, তারা সিনিয়রদের সঙ্গে ট্রাভেল করছে, জানি না 11-এ বা এই জায়গায় মেইন একাদশে সুযোগ পাবেন কিনা, তো পেলে কাদের সম্ভাবনা কেমন দেখছেন, তাদের জন্য এটা কতটা পজিটিভ একটা ব্যাপার জাতীয় দলের সঙ্গে, জাতীয় দলের জন্যও আসলে কতটা ভালো যে নতুন নতুন প্লেয়ার অ্যাড হচ্ছে? দেখেন, আমি যেটা বিশ্বাস করি, মানে ওদের বয়স তো আসলে 19-20-এর কাছাকাছি, এই সময়টা হলো যে পৃথিবীর যত প্লেয়ারই আছে তাদের আসলে পিক টাইম, মানে কেরিয়ারকে বিল্ড আপ করার। তো অনেকে হয়তো ধারণা করতে হবে যে এত তাড়াতাড়ি কেন জাতীয় দল, আমি এটা আসলে কখনোই বিশ্বাস করি না। জাতীয় দলে খেলা প্রপার টাইম হলো এখন, কারণ আপনি যদি এই সময়টা আপনাকে মেলে ধরতে পারেন, দেন আপনি কিন্তু 10 বছর 12 বছর জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন। আবার অনেকে হয় যে 25-26 বছর বয়সে জাতীয় দলে হয়, ওই সময়টা আবার যেটা হয় যে আপনি অনেক বছর আপনি কিন্তু পিছিয়ে গেলেন। বাট আমি মনে করি যে 4 জন প্লেয়ার এই দলের সাথে ইনক্লুড হয়েছে, স্পেশালি মিরাজের কথা বলতে হয়, কারণ আমি যে পয়েন্টটা বলেছি যে স্ট্রাইকিংয়ে কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা রয়েছে এবং মিরাজ কিন্তু ওই জায়গাটাতে খেলে। তো ও যদি আসলে এই ম্যাচগুলিতে, আমি বলবো যে স্টার্টিং 11 না, ও যদি চেঞ্জিংয়ে নেমেও যদি 20-25 মিনিট দলকে যদি একটা ভালো সার্ভিস দিতে পারে, যদি একটা গোল করতে পারে বা কন্ট্রিবিউশন করতে পারে, ওর কনফিডেন্স লেভেল কিন্তু আসলে অনেক উপরে চলে যাবে, এবং এই কনফিডেন্স লেভেল ওকে নেক্সট 10 ইয়ার্স বা নেক্সট 7-8 বছর কিন্তু বাংলাদেশ দলকে একটা সার্ভিস দেওয়ার বড় মাধ্যম হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ এই কারণে বললাম, আমি যখন প্রথম জাতীয় দলে খেলি 2005-এ, তখন আমার বয়স ছিল কত 17+। তো আমি আসলে জাতীয় দলের মানে ওই সময়টা আমার জন্য মানে একটা স্বপ্নের মতো ছিল, এবং আমি আসলে কি করবো মানে আমি চিন্তা করতে পারছিলাম না। এবং ভুটানের সাথে আমার অভিষেক ম্যাচ ছিল, আমি সাবস্টিটিউট হিসেবে 75 মিনিটসে নামি এবং নেমে প্রথম ম্যাচেই গোল করি। তো ওর পর থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে এরপরে আমার জাতীয় দলের পিছনে তাকাতে হয়নি, 12-13 বছর খেলেছি, কখনো বাদও পড়িনি। তো মিরাজের ক্ষেত্রে বা যারা ইয়ং প্লেয়ার রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টা খুব ক্রুশিয়াল টাইম। তারা যদি এই 2টা ম্যাচ দিয়ে যদি তাদেরকে প্রমাণ করে ফেলতে পারে, নেক্সট 10-12 ইয়ার্স তাদের আর পিছনে তাকাতে হবে না। হোপফুলি আপনার মতো মিরাজুলদেরও এরকম একটা শুরু হোক, সেটাই প্রত্যাশা। একটা প্রতিবেদন আছে হাতে ফুটবল নিয়ে, আমরা সেটা দেখে এসে আবার আলোচনায় ফিরছি। দেশের ক্রীড়াঙ্গনে উন্নতির জন্য সরকারের দক্ষ ভূমিকা প্রয়োজন বলছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টা ফুটবল উন্নয়নের অন্তরায় মনে করেন তিনি। এদিকে আরেক সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলুর মতে দেশে প্রতিভা থাকলেও কেবল দক্ষ সংগঠকের অভাবে তা বিকশিত হচ্ছে না। বয়সভিত্তিক দল থেকেই ফুটবলারদের রাডারে রাখার পরামর্শ সাবেকদের। দেশের ফুটবলে বরাবরই আনন্দের উপলক্ষ এনে দিচ্ছে বয়সভিত্তিক দলগুলো। নারী কিংবা পুরুষ দলে ধারাবাহিক পারফরমেন্সে সাফল্য ধরা দিচ্ছে নিয়মিত। সবশেষ আসিফ, মিরাজুলদের ইতিহাস গড়া যুব সাফ চ্যাম্পিয়নশিপ জয় সেই সাফল্যের মুকুটে যোগ করেছে আরও একটি পালক। বাংলাদেশের সর্বত্র প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে বলে মানছেন সাবেক ফুটবলাররা, তবে দক্ষ সংগঠকের অভাবে ঠিকভাবে আলোর মুখ দেখছেন না বলে মনে করেন হাসানুজ্জামান খান বাবলু। তরুণ ফুটবলারদের যথাযথ নার্সিংয়ের মাধ্যমে জাতীয় দলে আনার কথা বলছেন তিনি। সেই সাথে বাফুফেকে নতুনভাবে ঢেলে সাজানোর পরামর্শ এই সাবেকের। যেই আসুক সালুদ্দিনের চেয়ে খারাপ করার কোনো সুযোগ নেই। সুতরাং আমি মনে করি যে নতুন নেতৃত্ব আসবে, এবং নতুন নেতৃত্ব হচ্ছে একটা বিশাল ব্যাপার। একটা পরিবারের যদি গার্জিয়ান যদি ঠিক থাকে, নেতৃত্ব যদি ঠিক থাকে, তার ছেলেপেলে মানুষ হবেই। সুতরাং ফুটবল ফেডারেশনের নেতৃত্বের পরিবর্তন এটা সময়ের দাবি। এটা অনেক আগের থেকে, গত 10 বছর ধরে আমরা বলে আসছিলাম। ফুটবল উন্নয়নে জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতি রোধে সর্বোচ্চ অবস্থান নিশ্চিতে তাগিদ দেন হাসানুজ্জামান খান বাবলু। ফিফার বিভিন্ন পর্যায়ে খেলার বাইরের মানুষদের পাঠানোকে বড় অপরাধ বলে মনে করেন এই সাবেক ফুটবলার। 2008 সালে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার আগে আমি ক্রীড়াঙ্গনে কোথাও তাকে দেখি নাই। ফুটবল তো দূরের কথা। সেই মাহফুজ আক্তার কিরণকে 2008 সালে নির্বাচিত হয়ে উনি ফিফা এফসিতে পাঠিয়ে দিলেন মহিলা কমিটিতে, যেটা সম্পূর্ণ অবৈধ
সম্পূর্ণভাবে অনিয়ম করে উনি ওনাকে পাঠিয়ে দিলেন। দেশের ক্রীড়াঙ্গনে উন্নতি সাধনের জন্য সরকারের দক্ষ ভূমিকা প্রয়োজন বলে মনে করেন আরেক সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। তবে রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টা ফুটবল উন্নয়নের অন্তরায় বলে মনে করেন তিনি। সরকারের একটা কমিটমেন্ট থাকবে যে আমি খেলাধুলাকে এই ক্ষেত্রে দেখতে চাই, কিন্তু এক্ষেত্রে যদি কেউ এই অ্যাডভান্টেজটা পলিটিক্যাল পার্সন হয়ে যদি অ্যাডভান্টেজটা নিতে যায় এবং সেই চেয়ারে বসে যদি কাজ করতে না পারে, তাহলে এটার দায়িত্ব নিতেই হবে। পলিটিক্যাল কমিটমেন্ট অবশ্যই থাকা উচিত, এবং এখনও যারা আসবে ভবিষ্যতে সরকারের সহযোগিতা ছাড়া কোনো খেলাধুলায় উন্নতির দিকে যাবে না। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। তবে সবশেষ এজিএমে ফিফাকে পাশ কাটিয়ে নতুন করে নারী লীগ থেকে বেছে নেওয়া হয় 4 কাউন্সিলর। তবে মানিকের মতে এই 4 ভোট খুব একটা প্রভাব ফেলবে না। মানে 4 জনের ভোটেই তো নির্বাচিত কেউ হয়ে যাবেন না। এখন সংবিধানের অনেক কিছুই হয়তো চেঞ্জ হচ্ছে, তো কেন না আবার সামনের যারা বাফুফের আছে এটা পরিবর্তনযোগ্য। ভালো কাউন্সিলররা এসে সঠিক জায়গায় ভোটগুলো দিয়ে তাদের যারা ফুটবল নিয়ে কাজ করবে তাদেরকে নির্বাচিত করে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করি যে এগুলো কোনো ম্যাটার করবে না। স্বচ্ছ ও নিরপেক্ষতার অভাবে প্রতিনিয়তই ফুটবল পিছিয়ে পড়ছে বলে মত সাবেকদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। জায়েদ হোসেন এমিলি আছেন আমাদের সঙ্গে। এমিলি ভাই, এর আগেও কথা হয়েছে পরিবর্তনটা নিয়ে, কিংবা সামনে যে বাহুফে রদবদলের সুযোগ আসছে নির্বাচনের মাধ্যমে। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, কোনো নাম বা কারা আসলে ভালো হয়, যারা সংগঠক রয়েছেন বা কাউন্সিলর রয়েছেন, যারা ভবিষ্যতে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে? নাম হয়তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, বাট যেটা বলতে পারবো মানে আগেও আপনাদের এখানে বলে গিয়েছি যে আপনি যখন একটা দায়িত্বে থাকবেন সেই দায়িত্বটার অবস্থানটা বুঝতে হবে যে আপনার আসলে কাজগুলি কী। সেইখান থেকে আসলে যেই আসুক না কেন, সে যদি সেই কাজগুলি প্রপার করে, আমি বলবো ডেভেলপমেন্ট হবেই। এবং আমার মনে হয় যে লাস্ট 15-16 বছর আমাদের ক্রীড়াঙ্গনের অনেক দক্ষ সংগঠক রয়েছে যারা ফুটবলের জন্য সবসময় কাজ করছে, তারা কাজ করতে চায়। তাদেরকে আমার কাছে মনে হয় যে এখন সুযোগ দেওয়া উচিত, কারণ তারা আসলে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা দেখেছি যে তারা ফুটবলকে চালিয়েছে। সুতরাং এই ধরনের সংগঠকরা যখন ফুটবলের সাথে আসবে, আমার কাছে মনে হয় যে ফুটবলের ফিউচার ভালো থাকবে এবং ফুটবলকে নিয়ে তারা কাজ করবে। আর যেটা হয়েছে যে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আপনি যখন একটা চেয়ারে থাকবেন, ওইটার একটা জবাবদিহি থাকতে হবে। আপনি যদি কোনো জবাবদিহিতার ভিতরে না থাকেন, তখন আপনি আপনার কাজগুলিকে কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। সুতরাং এই জবাবদিহিতাটা এখানে কিন্তু আমাদের নাই। দেখেন, স্পোর্টস মিনিস্ট্রি থেকে কিন্তু আমাদের যে নতুন ক্রীড়া সচিব হয়েছেন, সেখানে একটা কথা বলেছেন যে প্রত্যেকটা ফেডারেশনে কিন্তু তারা একটা সার্চ কমিটি করে দেবে, এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি কি কাজ করছেন সেটার তো আসলে কোনো জবাবদিহিতা নেই। তো ওই সার্চ কমিটি যখন আসলে প্রত্যেক বছর আসলে একটা তদন্ত রিপোর্ট দেবে, তখন কিন্তু আপনি অটোমেটিক কিন্তু আপনার কাজের প্রতি একটা দায়বদ্ধতা চলে আসবে। কারণ আপনি তো জানেন যে আপনাকে একটা জবাবদিহিতার সামনে পড়তে হবে প্রত্যেক বছর। সুতরাং এইটা খুবই কার্যকর হবে যদি সেই কাজটা করতে পারে। আর বাই দিস টাইম অক্টোবরে যেহেতু নির্বাচন আছে, আমার কাছে মনে হয় যে ফুটবল একটা পরিবর্তন আমি এইভাবে চাই, যারা আসলে ফুটবলকে নিয়ে আসলেই চিন্তা করে, এবং নট অনলি ফুটবল, মডার্ন ফুটবলে কিন্তু এখন আসলে অনেক কিছু রয়েছে যেটার উপরে ডিপেন্ড করে বাংলাদেশ ফুটবল হয়তো পরিবর্তন হতে পারে। যেটা লাইক আমরা আসলে আমাদের ফ্যাসিলিটিসগুলি কোন পর্যায়ে রয়েছে। আপনি জানেন আমরা এখনও 2-1টা ক্লাব ছাড়া, ক্লাব ফুটবলই তো আসলে মেইন আমাদের দেশে, 2-1টা ক্লাব ছাড়া আমাদের ক্লাব ট্রেনিং সেশন আসলে ঠিকভাবে হয় না। মাঠের কী অবস্থা, প্লেয়াররা কী খাচ্ছে, প্লেয়াররা কোথায় ঘুমাচ্ছে, সেইগুলি কিন্তু আসলে এই ফুটবল উন্নতির একটা বড় অংশ। তো এইগুলি আসলে আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত আমরা ইনশিওর না করতে পারবো, এবং জেলা পর্যায়ের ফুটবল রয়েছে, স্কুল ফুটবল রয়েছে, এইগুলি নিয়ে আমাদের প্রপার কাজ করতে, এবং সেটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড লেভেলের। আমাদের কাজ কিন্তু হয়, বাট কাজগুলির আসলে কোনো লেভেল নেই। আমার কাছে মনে হয় যে লেভেলটা অনেক হাই স্ট্যান্ডার্ড হতে হবে, ইউরোপিয়ান না পেলে আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডের লেভেলও যদি নিয়ে আসতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যেটা বললেন তদারকি সবসময় সেটার মধ্যে দিয়ে থাকতে হবে। এমিলি ভাই, একটু যদি আন্তর্জাতিক ফুটবলের দিকে তাকাই, এবার কিন্তু ভিন্ন ফরম্যাটে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সবকিছু কি খুব বেশি জটিল? আপনার কাছে কি মনে হয়েছে? না, খেলা তো মাঠে হবে আসলে। এখন গ্রুপ হোক বা জটিল বা মানে আমরা হয়তো একটু বুঝতে ভুল করছি, বাট এন্ড অফ দ্য ডে আসলে তো যে দলগুলিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ড্র হয়েছে, এরাই তো আসলে মাঠে ফুটবল খেলবে, এর বাইরে তো অন্য কিছু করবে না। আমরা তো আসলে এন্ড অফ দ্য ডে ফুটবলটাকে এনজয় করতে চাই। বাট যেটা হয়েছে, যেহেতু যখন একটা পরিবর্তন আসে, তখন হয়তো মানুষ অনেক ধরনের বিশ্লেষণ করে, বাট আমি এটা তেমন একটা মানে কি বলে মানে তেমন একটা প্রবলেম মনে করি না। যখন মাঠের খেলাটা শুরু হয়ে যাবে, চ্যাম্পিয়ন্স লিগ যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু মানুষ খেলাটাকে এনজয় করবে।
ম্যাচ দেখবে এবং ফুটবলের যে উন্মাদনা সেটাই হলেই আসল কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে জাতীয় দলের কোচ পরিবর্তন করার প্রভাব পড়তে পারে দলের পারফরমেন্সে, ঠিক যেমনটা হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে। এমন শঙ্কার কথা বলছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেই সাথে মিরপুরে মন্থর উইকেট নির্মাণের দায়টা এককভাবে গামিনী ডি সিলভাকে দেবার সুযোগ নেই, কারণ টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই হয় এমন উইকেট, দাবি নান্নুর। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হবার পর থেকে সুতোই ঝুলছে চান্দিকা হাথুরু সিংহের চাকরি। পাকিস্তান সিরিজ থেকে দেশে ফিরলেই এই লঙ্কান চাকরি হারাবেন এমন গুঞ্জন চড়াও সর্বত্র। কিন্তু হাথুরু সিংহকে সরিয়ে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ নিয়োগ দিলে হতে পারে ভিন্ন এক সমস্যা, মনে করিয়ে দিলেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঠিক যেমনটা হয়েছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে রাসেল ডোমিঙ্গোকে চাকরি থেকে সরানোর পর। স্বল্প সময়ে নতুন কোচের সিস্টেমের সাথে মানিয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়ে দলের জন্য। তবে বোর্ড সভাপতি ও পরিচালকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের ভালোর জন্যই নেবেন, তাও মনে করেন নান্নু। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। মিরপুরের হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়েও অভিযোগের কমতি নেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিরপুরের মন্থর উইকেটের দায়টা স্বভাবতই পড়ে এই লঙ্কান কিউরেটরের গায়ে। গামিনীর চাকরি থাকছে কিনা সেটা নিয়েও বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সভাপতি ফারুক আহমেদকে। তবে দলের থিঙ্ক ট্যাঙ্কে লম্বা সময় ধরে জড়িত থাকা সাবেক প্রধান নির্বাচক বলছেন এককভাবে গামিনীকে দোষ দেবার সুযোগ নেই, কেননা দলের চাওয়াতেই মন্থর উইকেট তৈরি করেন এই লঙ্কান। ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। তো সুতরাং কিছু কিছু দল আছে, এই দলগুলির সাথে কিন্তু আপনার খেলতে হলে হোম সয়েলে কিন্তু আমাদের মতো কন্ডিশন করতে হয়। পুরা একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। বিসিবিতে এই মুহূর্তে চলছে ভাঙা গড়ার খেলা। দ্রুতই বর্তমান বোর্ডের অনেক পরিচালকের পদ বাতিল হয়ে যাবে অনুপস্থিত থাকার কারণে। তাই তো অনেক সাবেক অধিনায়ক বিসিবিতে আসতে পারেন এমন গুঞ্জনের ডালপালা চড়াও হচ্ছে প্রতিনিয়তই। যে তালিকায় আছে মিনহাজুল আবেদীন নান্নুর নামও। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক অবশ্য এই বিষয় নিয়ে এখন কথা বলতে চান না। তবে ভবিষ্যতে গঠনতন্ত্রে পরিবর্তন এনে সাবেক অধিনায়কদের কোটার কাউন্সিলরদের পরিচালক নির্বাচনে অংশ নেবার সুযোগ করে দেবার দাবি করছেন তিনি। অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।